Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle. শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ডিজায়ার অনলাইন স্কুল। তো বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি রিয়াজ ভাইয়া। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের 11 অধ্যায় নিয়ে। তো এই অধ্যায়ের যে হাইড্রোকার্বন যে পার্টটা আছে, সেই হাইড্রোকার্বন পার্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে কি হাইড্রোকার্বন। তো শুরুতে আমরা জেনে নিব যে আজকে যে আমরা ক্লাসটা করব, এই ক্লাসটা করে আসলে আমাদের লাভটা কি, এই ক্লাস করে আমাদের কী লাভ হবে। তো আজকের এই ক্লাসটা করে আমরা হাইড্রোকার্বন কী তা বলতে পারবো, হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবো এবং হাইড্রোকার্বনের নামকরণ করতে পারবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো শুরুতে আমরা জেনে নেব যে হাইড্রোকার্বন কী। তাহলে খুব সহজ কথা আমাদের বলতে হবে। শোনো, জৈব যৌগ নিয়ে আসলে প্যানিক নেওয়ার কিছু নাই। খুব সুন্দর করে ঠান্ডা মাথায় ক্লিয়ারলি বুঝতে হবে। দেখো যে তোমার কাছে সব কী মনে হচ্ছে, সহজ মনে হচ্ছে। তো শুরুতে আমরা জেনে নিচ্ছি যে হাইড্রোকার্বনটা কী। তো আমরা যদি সহজ কথায় বলি, তো সহজ কথায় বলতে গেলে কী বলতে হয়, হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। হাইড্রোজেন এবং কার্বন নিয়ে যে সকল যৌগ গঠিত হবে, সেই সকল যৌগকে আমরা বলবো কি, হাইড্রোকার্বন। তাই এই হাইড্রোকার্বনের কিছু কমন বৈশিষ্ট্য আছে। তো চলো আমরা হাইড্রোকার্বনের বৈশিষ্ট্যগুলো জেনে নিই। তো হাইড্রোকার্বনের বৈশিষ্ট্যগুলোর ভিতরে শুরুতেই যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে কি, যে শুধু কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত হবে। যত হাইড্রোকার্বন আছে সব হাইড্রোকার্বনগুলো শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত হবে। দেন কার্বন এবং হাইড্রোজেন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকবে। তো তোমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টার পড়ে আসছে যে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন কী জিনিস। তো কার্বন এবং হাইড্রোজেন সবসময় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কী করবে, বন্ধন গঠন করবে। অর্থাৎ এই যে কার্বন এবং হাইড্রোজেন দিয়ে সমযোজী যৌগ গঠনের মাধ্যমে কিন্তু হাইড্রোকার্বন তৈরি হবে। অর্থাৎ হাইড্রোকার্বনে যে কার্বন এবং হাইড্রোজেন আছে এদের ভিতরে সমযোজী বন্ধন থাকবে, অর্থাৎ এরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধনে অংশগ্রহণ করবে। দেন এদের সাধারণভাবে আমরা CXHY লিখে প্রকাশ করবো। তাহলে এই জায়গায় আমাদের এক্স এবং ওয়াইটা হচ্ছে কি, চলো তাহলে এই জায়গায় এক্সের মান হবে পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6, ওয়াইয়ের মান এরকম পূর্ণ সংখ্যা হবে 1 2 3 4 5 6। তাহলে সাধারণভাবে একে আমরা CXHY দিয়ে লিখতে পারি। এখন তুমি এই জায়গায় মনে করো যে এক্সের জায়গায় 2 দিলে, এইচের জায়গায় 4 দিলে, তো এরও বিশেষ কিছু সূত্র আছে, সেগুলো আমরা পরে জানবো যে এক্সের মান কত হলে ওয়াইয়ের মান কত হবে। এরও কিছু সূত্র আমরা আছে, সেটা পরবর্তীতে জানবো। তো আমাদের হাইড্রোকার্বনকে আমরা যদি একটা কমন ফরম্যাট উপস্থাপন করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, CXHY। তবে আমরা হাইড্রোকার্বনকে প্রকাশ করতে পারি। যেমন আমি এই জায়গায় যদি লিখি যে মিথেনের উদাহরণ আমরা দেখি, তাহলে দেখো আমি যে কার্বনের জায়গায় আছে CX, তাহলে এক্সের জায়গায় আছে 1, ওয়াইয়ের জায়গায় আছে কি 4। আবার ইথেনে দেখো যে সি এর নিচে এক্সের জায়গায় আছে 2 আর ওয়াইয়ের জায়গায় আছে কত, 6। তো এই দুইটা হলে যে 6টা হয়, একটা হলে যে 4টা হয়। এটা কেন হয়, এটা কিন্তু আমরা পরবর্তীতে জানবো। আর CH4 একে কেন আমরা মিথেন বললাম, C2H6 একে কেন আমরা ইথেন বললাম, তো এগুলো আমরা পরবর্তীতে আমরা জানবো। তো শুধু এখন দেখো যে মিথেন অর্থাৎ CH4 জায়গায় কার্বন হাইড্রোজেন আছে, সুতরাং এটা একটা হাইড্রোকার্বন। আবার ইথেন দেখো এই জায়গায় কার্বন হাইড্রোজেন আছে, এটাও একটা কি কার্বন, হাইড্রোকার্বন। তো আমরা হাইড্রোকার্বন বৈশিষ্ট্যগুলো যদি আরেকবার বলি, তাহলে দেখলাম শুধু কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত হবে। কার্বন ও হাইড্রোজেন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকবে। এদের সাধারণ হিসাবে আমরা কীভাবে লিখবো, CXHY। আর মিথেন, ইথেন এগুলো কি, হাইড্রোকার্বন। তো আশা করি যে হাইড্রোকার্বন কী এবং হাইড্রোকার্বনের বৈশিষ্ট্য তোমাদের কাছে এখন ক্লিয়ার। তো হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ নিয়ে এখন আমরা আলোচনা করব। তো এই হাইড্রোকার্বন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে আমরা হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগটাকে আমরা জেনে নেব যে হাইড্রোকার্বন কত ধরনের, কী কী, কোন হাইড্রোকার্বন কত প্রকার। তো সেই বিষয়টাকে আমরা জেনে নিয়ে দেন আসছে আমরা আমাদের আলোচনায় আগাবো। তো হাইড্রোকার্বনকে আমরা মেইনলি দুই ভাগে ভাগ করতে পারি। তার একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো আমরা কী করলাম, হাইড্রোকার্বনকে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো অ্যালিফেটিক কী জিনিস আর অ্যারোমেটিক কী জিনিস আমরা একটু পরেই জানবো। তো এই অ্যালিফেটিক
হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা বদ্ধ শিকল আর একটা হচ্ছে কি মুক্ত শিকল। তো হাইড্রোকার্বনকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করতে পারি আমরা, একটা হচ্ছে বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে কি মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এই বদ্ধ শিকল আর মুক্ত শিকল উভয়কে আমরা আবার সম্পৃক্ত এবং অসম্পৃক্ত এই দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে বদ্ধ শিকলকে যদি আমরা ভাগ করে তাহলে আমরা কী দেখবো যে সম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন আবার আছে অসম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। আবার যদি আমরা মুক্ত শিকলকেও ভাগ করি তাহলে মুক্ত শিকলকে এরকম দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অসম্পৃক্ত আর একটা হচ্ছে কি সম্পৃক্ত, অর্থাৎ সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন অনেকটা হচ্ছে কি অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তো এই ছিল আমাদের যৌগ যৌগের খুব কমন বা সাধারণ একটা শ্রেণীবিভাগ। তো দেখলাম আমরা হাইড্রোকার্বনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারতেছি, একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা হচ্ছে কি অ্যারোমেটিক। অ্যালিফেটিককে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে কি বদ্ধ শিকল। তো মুক্ত শিকল অ্যালিফেটিককে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক আর একটা হচ্ছে কি অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক। আবার বদ্ধ শিকলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফেটিক আর একটা হচ্ছে কি সম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফেটিক। তো এই যে আমরা হাইড্রোকার্বন যে শ্রেণী বিভাগটা আমরা করলাম, এখন এই শ্রেণী বিভাগের যে নামগুলো আছে না, যে অ্যালিফেটিক অ্যারোমেটিক মুক্ত শিকল বদ্ধ শিকল সম্পৃক্ত অসম্পৃক্ত, এই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। তো চলো আমরা সামনের দিকে আগাই। তো শুরুতে আমরা জেনে নেব যে অ্যালিফেটিক হাইড্রোকার্বন কী জিনিস। আমরা এখন জানবো যে অ্যালিফেটিক হাইড্রোকার্বন কী জিনিস। তো অ্যালিফেটিক অর্থ হলো চর্বি বা চর্বিজাত। অ্যালিফেটিক শব্দের অর্থ হচ্ছে কি চর্বিজাত। সুতরাং আমরা বলতে পারি চর্বি থেকে যে হাইড্রোকার্বন পাওয়া যায় তাকে অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলে। সহজ কথা, যে অ্যালিফেটিক শব্দের অর্থ হচ্ছে চর্বিজাত, সুতরাং চর্বি থেকে যে হাইড্রোকার্বন আমরা পাবো সেটাকে আমরা অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলবো। তো তোমরা এই জায়গায় একটা অ্যালিফেটিক হাইড্রোকার্বন দেখতে পাচ্ছ, যেমন এর নাম আছে কি পেন্টেন, CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, এটাকে আমরা বলতেছি পেন্টেন। তো এটাকে পেন্টেন কেন বলতেছি এটা কিন্তু আমরা যে আমাদের এই ভিডিও শেষের দিকে আমরা পেন্টেন কেন বলতেছি এই নামকরণটা কিন্তু আমরা শিখবো। তো মোটামুটি তোমরা এখন জেনে নাও যে জায়গায় আমাদের কার্বন আছে 5টা, হাইড্রোজেন আছে 3 আর 2 5 আর 2 7 আর 2 9 আর 3 12টা। তাহলে 5টা কার্বন আর 12টা হাইড্রোজেন আছে, নাম দিচ্ছি আমরা কি পেন্টেন। এর নাম কেন পেন্টেন দিচ্ছি সেটা আমরা কিন্তু একটু পরে জানবো। তো তোমরা মোটামুটি এখন একটা জিনিস মনে রাখো যে পেন্টেন হলো একটা অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অর্থাৎ এই পেন্টেন নামে যে যৌগটা আছে এই যৌগটা আমরা চর্বি থেকে পাই, সুতরাং এই জন্য এটাকে আমরা বলছি কি অ্যালিফেটিক হাইড্রোকার্বন। আবার দেখো ইথিন, এই ইথিনও কিন্তু একটা অ্যালিফেটিক হাইড্রোকার্বন, এই যৌগটাও আমরা কি থেকে পাই চর্বি থেকে পাই। তো পেন্টেনে আমাদের কার্বন কার্বন একক বন্ধন আছে আর ইথিনে আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। তো এই একক বন্ধন দ্বিবন্ধনের বিষয়টাও কিন্তু আমরা একটু পরে জানবো না। তো আমাদের মেইন এখন যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে যে কি অ্যালিফেটিক হাইড্রোকার্বন কী জিনিস। তাহলে অ্যালিফেটিক হাইড্রোকার্বন হচ্ছে চর্বি এই থেকে আমরা যে হাইড্রোকার্বনগুলো পাই সেই হাইড্রোকার্বনগুলোকে আমরা অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলতেছি। উদাহরণস্বরূপ আমরা কি দেখলাম, পেন্টেন দেখলাম এবং ইথিন দেখলাম। আবার দেখো প্রোপাইন, এই প্রোপাইনটাও কিন্তু কি একটা অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তো আমরা জানি যে মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে কি বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তো এখন আমরা মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন সম্পর্কে জানব। যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুটি মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলে। আমাদের সংজ্ঞায় কি বললো, যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলের দুই প্রান্তে কার্বন দুটি মুক্ত অবস্থায় থাকে তাদের মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলে। তো দেখো আমি যদি বিষয়টা একটু বুঝতে চাই, ধরো ভাইয়া তোমরা যারা আপুরা আছো, তো আপুরা কিন্তু অনেকে গলায় কি পরো চেন পরিধান করো, আবার অনেক ভাইয়ারাও কিন্তু চেন পরে থাকে। তো একটা চেন এরকম দেখো অসংখ্য গোল গোল রিং দিয়ে কিন্তু একটা চেন তৈরি হয়, এরকম অসংখ্য গোল গোল রিং দিয়ে কিন্তু একটা চেন তৈরি হয়। এখন দেখো ভাইয়া তুমি যখন চেনটা গলা আবদ্ধ করো তাহলে এটা চেনের এই পাশে শুরু আর এই পাশে শেষ, এই শুরুর প্রান্ত আর শেষের প্রান্ত যখনই তুমি মিলাই দাও অর্থাৎ চেনটা গলায় দিয়ে আটকায় দাও তখন কিন্তু তুমি বলো যে চেনটা গলায় আবদ্ধ হয়েছে। কিন্তু যে এই চেনের শুরুর মাথা শেষের প্রান্ত যদি তুমি একসাথে না লাগাও তাহলে কিন্তু গলায় চেনটা দাঁড়াবে না, তখন অর্থাৎ তুমি কী বলবা চেনটা খোলা আছে। তাহলে যখন চেনের দুই প্রান্ত তুমি আটকায় দিচ্ছ তখন বলে যে চেনটা আমার গলায় আবদ্ধ হচ্ছে, আর যখন তুমি এটাকে খুলে রাখতেছো তখন সেটা কিন্তু গলা আবদ্ধ হচ্ছে না, তার মানে ওটা কী আছে মুক্ত আছে। তো আমাদের দেখো যে অ্যালিফেটিক হাইড্রোকার্বনগুলো আছে অ্যালিফেটিক হাইড্রোকার্বনগুলোর কার্বন এই যে অনেকগুলো কার্বন শিকল থাকবে, তো একটা হাইড্রোকার্বন অনেকগুলো কার্বন শিকল থাকে, তো এই কার্বন শিকলগুলো যদি
প্রথম কার্বনটা আর আমার লাস্টের কার্বনটা যদি একসাথে কানেক্টেড হয় তখন সেটাকে আমরা বলবো বদ্ধ, আর যদি কানেক্টেড না হয় তখন সেটাকে আমরা বলবো মুক্ত। তো আশা করি মুক্ত শিকল আর বদ্ধ শিকল কী জিনিস তোমরা এখন বুঝে গেছো। তো আমরা পড়তেছিলাম হচ্ছে মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। সুতরাং এই যেহেতু মুক্ত শিকল বলতেছি, সুতরাং আমার শুরুর কার্বন আর শেষের কার্বন কখনোই একসাথে কানেক্টেড হবে না। তো দেখো উদাহরণ হিসাবে জায়গায় দেওয়া আছে কি বলতো, বিউটেন। আমাদের মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন উদাহরণ দেওয়া আছে কি বিউটেন। তাহলে বিউটেন হচ্ছে একটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন এবং এটা এখন বলতেছি মুক্ত শিকল। তো এখন যদি আমি বিউটেনের গাঠনিক সংকেতটা লিখি তাহলে দেখো এই যে বিউটেনের গাঠনিক সংকেত থেকে আমি কি দেখতে পাচ্ছি, দেখো বিউটেনের গাঠনিক সংকেত থেকে আমি দেখতে পেলাম যে বিউটেনের শুরুর কার্বন কোনটা, এই যেটা হচ্ছে আমার শুরুর কার্বন, আর শেষের কার্বন কোনটা, এটা হচ্ছে আমার কি শেষের কার্বন। তাহলে দেখো শুরুর কার্বন আর শেষের কার্বন কিন্তু আমার একসাথে কানেক্টেড না। যেহেতু বিউটেনের শুরুর কার্বন এবং শেষের কার্বন একসাথে কানেক্টেড না, সুতরাং এটা হচ্ছে আমাদের মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। যদি আমাদের এই শুরুর কার্বন আর শেষের কার্বন একসাথে থাকতো তাহলে সেটাকে আমরা কানেক্টেড থাকতো, তাহলে সেটাকে আমরা বলতাম বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে যেহেতু বিউটেনের শুরুর কার্বন আর শেষের কার্বন একসাথে কানেক্টেড না, সুতরাং এটা হচ্ছে একটা মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তো এখন আমরা দেখবো যে মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করছিলাম। একটা হচ্ছে কি সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, আরেকটা বলছিলাম কি অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তো দেখো মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারতেছি। একটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, আরেকটা হচ্ছে কি অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তো চলো এখন আমরা জেনে নেব যে সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কী জিনিস। যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে তাকে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়। তাহলে যদি দেখো আমাদের কোনো একটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন যদি মুক্ত শিকল হয় এবং তাতে যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। অর্থাৎ কার্বন কার্বন একক বন্ড থাকলে সেটাকে আমরা কী বলবো, সম্পৃক্ত। তাহলে যদি উদাহরণটা দেখি, দেখো উদাহরণের জায়গায় আছে আমার কী বলো তো প্রোপেন। তো প্রোপেনের গাঠনিক সংকেত যদি আমি লিখি তাহলে প্রোপেনের গাঠনিক সংকেত লিখে দেখো যে কার্বন আছে কয়টা, 3টা। তো দেখো আমি প্রোপেনের গাঠনিক সংকেতটা এই জায়গায় লিখে দিচ্ছি। তাহলে আমি 3টা কার্বন দিলাম, আর আমাদের হাইড্রোজেন আছে কয়টা বলো তো, প্রোপেনে আমাদের হাইড্রোজেন আছে কয়টা, সরি এই জায়গায় একটু ভুল আছে, এই জায়গায় 3 হবে, CH3 CH2 CH3 হবে প্রোপেন। তাহলে দেখো এই জায়গায় আমি হাইড্রোজেন দিয়ে দিলাম, দেখো 1টা 2টা টোটাল আমার হাইড্রোজেন হবে 8টা। এই যে আমি হাইড্রোজেনগুলো এই জায়গায় দিয়ে দিচ্ছি। তাহলে দেখো তাহলে আমি যে এই যে প্রোপেনের গাঠনিক সংকেত লিখলাম, গাঠনিক সংকেত লিখে দেখো আমার প্রোপেনের আণবিক সংকেত আছে কি CH3 বন্ড CH2 বন্ড CH3, অর্থাৎ 3টা কার্বন আছে এবং 8টা হাইড্রোজেন আছে। এখন এগুলোকে যদি আমি গাঠনিক আকারে লিখি তাহলে দেখো এই জায়গায় প্রতিটা কার্বনের কিন্তু 4টা করে হাত আছে এবং প্রতিটা কার্বনের সাথে কার্বনের কিন্তু সব জায়গায় কী আছে বলতো, সিঙ্গেল বন্ড আছে। তাহলে এরকম যদি একটা মুক্ত আর এটা যেহেতু দেখো শুরুর কার্বন আর শেষের কার্বন একসাথে কানেক্টেড না, সুতরাং এটা হচ্ছে একটা মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আবার দেখো এই জায়গায় যেহেতু কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, সুতরাং এটা হচ্ছে কি একটা সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে কিন্তু প্রোপেনে কার্বন কার্বন কি বন্ড, সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড থাকলে সেটাকে আমরা কি বলতেছি, সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তো আমাদের অ্যালকেনের যত উদাহরণ আছে সেটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তো অ্যালকেন কী জিনিস আমরা কিন্তু পরবর্তীতে পড়ব। এখন দেখো অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, তো এটা কাকে বলে। তাহলে দেখো যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাকে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। তো আমরা এই পাশে পড়লাম কি কার্বন কার্বন একক বন্ড থাকলে সেটাকে আমরা বলবো সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। এখন যদি আমার কোনো মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তখন সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তো দেখো জায়গা উদাহরণে আমাদের কী কী আছে, ইথিন আছে আর প্রোপাইন আছে, ইথিন আছে আর কি আছে, প্রোপাইন আছে। তো যদি আমি ইথিনের গাঠনিক সংকেতটা লিখি তাহলে দেখো যে কার্বন আছে কয়টা, 2টা, আমি 2টা কার্বন লিখলাম, আর হাইড্রোজেন আছে কয়টা আমার, 4টা। তো দেখো এই যে একটা হাইড্রোজেন দিলাম আমি, এই জায়গায় একটা হাইড্রোজেন দিলাম, আবার এই জায়গায় একটা হাইড্রোজেন দিলাম, এই জায়গায় একটা হাইড্রোজেন দিলাম। তাহলে দেখো আমার 2টা কার্বন আর 4টা কার্বন, 2টা কার্বন 4টা হাইড্রোজেন দেওয়া শেষ, কিন্তু আমার কিন্তু কার্বনের হাত 4টা। তাহলে দেখো এই কার্বনের হাত হচ্ছে কয়টা, 3টা, এই কার্বনের হাত হচ্ছে 3টা। তো আমি যদি মাঝখানে একটা দাঁত দিয়ে দিই তাহলে দেখো 2টা কার্বনের হাত কয়টা করে হয়েছে, 4টা করে হয়েছে। তাহলে দেখো ইথিনে আমার কার্বন কার্বনের জায়গায় আমি কী বন্ধন দেখতে পাচ্ছি, কার্বন কার্বনের জায়গায় আমি দ্বিবন্ধন দেখতে পাচ্ছি। তাহলে সুতরাং ইথিন হচ্ছে একটা অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আবার দেখো
আমি যদি প্রোপাইনের গাঠনিক সংকেতটা লিখি তাহলে দেখো কার্বন আছে 3টা, আমি জায়গায় 3টা কার্বন লিখে দিই। দেখো তাহলে আমার প্রথম কার্বনের সাথে হাইড্রোজেন আছে কয়টা? 3টা। তো দেখো প্রথম কার্বনের সাথে 3টা হাইড্রোজেন দিয়ে দিলাম। দ্বিতীয় কার্বনের সাথে আমার কোনো কি নাই, হাইড্রোজেন নাই। এবং তৃতীয় কার্বনের সাথে আমার হাইড্রোজেন আছে কয়টা? একটা। তাহলে দেখো আমার কিন্তু জায়গায় 3টা আর একটা 4টা হাইড্রোজেন দেওয়া শেষ। 1টা 2টা 3টা 4টা হাইড্রোজেন দেওয়া শেষ, কার্বনও 3টা দেওয়া শেষ। এখন দেখো কার্বনের হাত আমার মিলাতে, তাহলে দেখো প্রথমে যে কার্বনটার হাত 1টা 2টা 3টা 4টা দেওয়া কমপ্লিট। কিন্তু আমার মাঝে যে কার্বনটার হাত হয়েছে কয়টা? 1টা 2টা। আবার এই কার্বনের হাত হয়েছে কয়টা? 1টা 2টা। সুতরাং এই জায়গায় আমি যদি আরও 2টা হাত দিয়ে দিই তাহলে দেখো আমার প্রতিটা কার্বনের হাত কিন্তু কয়টা হয়ে গেছে? 4টা হয়ে গেছে। সুতরাং দেখো এই জায়গায় আমরা কার্বন কার্বন কী বন্ধন দেখতে পাচ্ছি? প্রোপাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন দেখতে পাচ্ছি। তাহলে দেখো এই জায়গায় শুরুর কার্বন আর শেষের কার্বন একসাথে কানেক্টেড না, সুতরাং এটা হচ্ছে মুক্ত শিকল। আবার যেহেতু কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, সুতরাং এটা হচ্ছে কি? একটা অসম্পৃক্ত। তাহলে আমি টোটাল প্রোপাইনকে বলতে পারতেছি কি? একটা অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তো আমরা কিন্তু এখন ক্লিয়ার যে অ্যালিফেটিক, তাহলে আমি যদি আর রিভিশন করি তাহলে অ্যালিফেটিক হাইড্রোকার্বন কাকে বলে? চর্বি থেকে প্রাপ্ত যৌগকে আমরা বলছি অ্যালিফেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বন আবার আমাদের ছিল দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত শিকল, একটা ছিল কি? বদ্ধ শিকল। তো মুক্ত শিকল আমরা কাকে বলছিলাম? যে শুরুর কার্বন শেষের কার্বন একসাথে কানেক্টেড হবে না। তো একসাথে কানেক্টেড না হলে সেটাকে আমরা বলবো মুক্ত শিকল। কানেক্টেড যদি হয় তাহলে সেটাকে বলবো বদ্ধ শিকল। এই মুক্ত শিকলকে আবার আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে কি? অসম্পৃক্ত। তো আমরা দেখলাম যে কার্বন কার্বন যদি একক বন্ধন হয় তাহলে সেটাকে আমরা বলবো সম্পৃক্ত, যদি কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন হয় তাহলে সেটাকে আমরা বলবো কি? অসম্পৃক্ত। তাহলে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন আর ত্রিবন্ধন আমরা কিসে পাই? অ্যালকিন এবং অ্যালকাইনে পাই। সুতরাং অ্যালকেনে পাই আছে কার্বন কার্বন একক বন্ধন, আর অ্যালকিন আর অ্যালকাইনে পাই কার্বন কার্বন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। তো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন কী জিনিস আমরা কিন্তু একটু পরেই জানবো যখন আমরা সমগোত্রীয় শ্রেণী পড়ব। তো আশা করি যে অ্যালিফেটিক হাইড্রোকার্বন নিয়ে আর সমস্যা থাকার কথা না। তো মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন পড়া আমাদের শেষ। তো এখন যদি আমরা বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন পড়তে চাই তাহলে আমরা কি বলতে পারি? দেখো যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুটি বদ্ধ অবস্থায় থাকে তাদেরকে বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলে। তো মুক্ত শিকল আমার কী ছিল? শুরুর কার্বন আর শেষের কার্বনটা কিন্তু একসাথে কানেক্টেড ছিল না, সেই জন্য এটাকে আমরা বলছিলাম কি? মুক্ত শিকল। কিন্তু যদি শুরুর কার্বন এবং শেষের কার্বন একসাথে কানেক্টেড থাকে তখন সেটাকে আমরা কি বলবো? বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলবো। তো দেখো বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন দুই রকমের হয়, একটা হচ্ছে কি? সম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে কি? অসম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তো আমি যদি উদাহরণ দেখি তাহলে দেখো সম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, তাহলে দেখো এদের যেহেতু আমার কার্বন আর হাইড্রোজেনের একটা যৌগ, সুতরাং এই জায়গায় কী আছে বলো তো? আমার এটাকে আমরা হাইড্রোকার্বন বলতে পারি। এখন দেখো এই জায়গায় এই যে দেখো শুরুর কার্বন, এই যে দেখো এটা যদি আমার শুরুর কার্বন হয় তাহলে দেখো এটা কিন্তু, এটাকে যদি আমি 1 নাম্বার দিই তাহলে এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে দেখো লাস্টের কার্বন আর ফার্স্টের কার্বন কিন্তু সরাসরি কী আছে? কানেক্টেড আছে। যেহেতু ফার্স্টের কার্বন আর লাস্টের কার্বন সরাসরি কানেক্টেড আছে, সুতরাং এটাকে আমরা মুক্ত না বলে কী বলবো বলো তো? বদ্ধ শিকল বলবো। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে এটা বদ্ধ। দেখো অর্থাৎ কার্বনগুলো একটা জায়গায় রিংয়ের মতো গঠন করছে, ক্লোজ হয়ে গেছে। শুরু প্রথমটা আর শেষেরটা একসাথে, যেমন চেন তুমি শুরু আর শেষ লাগাই দিলে যেমন গলায় আবদ্ধ হয়ে যায়, তেমনি এই জায়গায় দেখো শুরুর কার্বন আর শেষের কার্বন একসাথে মিশে গেছে। এই জন্য এটাকে আমরা বলছি কি? বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তো এই বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, এটা যৌগটার নাম কি? যৌগটার নাম হচ্ছে কি? সাইক্লোপ্রোপেন। তাহলে সাইক্লোপ্রোপেন হচ্ছে আমাদের কি? বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এখন এই বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন বুঝলাম যে এই শুরুর কার্বন আর শেষের কার্বন আমার কি? একসাথে কানেক্টেড হয়েছে, এই জন্য এটাকে আমরা বলছি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আবার এই জায়গায় একটু খেয়াল করে দেখো তো আমার কার্বন কার্বনে কি বন্ধন আছে? একক বন্ধন, দ্বিবন্ধন নাকি ত্রিবন্ধন? যেহেতু এই জায়গায় কার্বন কার্বন একক বন্ধন আছে, সুতরাং এটাকে আমরা বলবো সম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। আশা করি সম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন কী জিনিস তোমাদের কাছে এখন ক্লিয়ার। তো এখন আমরা দেখব অসম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনের উদাহরণ। তাহলে দেখো আমরা চিত্রে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের সাইক্লোপ্রোপিন। তো দেখো সাইক্লোপ্রোপিনে কিন্তু কি আছে? আমার কার্বন কার্বন। আমি যদি কার্বনের নাম্বারিং করি তাহলে দেখো এটা যদি আমার 1 নাম্বার হয়, এটা যদি আমার 2 নাম্বার হয়, এটা যদি 3 নাম্বার হয়, তাহলে দেখো আমাদের কিন্তু 1 আর 3 নাম্বার কার্বনের ভিতরে কি আছে? কার্বন কার্বন দ্বিবন্ধন কিন্তু আমার আছে। তাহলে যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, আমরা জানি কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে সেটাকে আমরা কী বলি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলি। তাহলে যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, সুতরাং এটা হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার দেখো যেহেতু আমার শুরুর কার্বন আর শেষের কার্বনটা, দেখো আমি কিন্তু তোমাদের নামকরণের নাম্বারিং করি না। এটা সবাই আবার অনেকে মনে করতে পারে যে ভাই এটা তো নামকরণের নাম্বারিংয়ের থেকে একটু উল্টা হয়ে যাচ্ছে। আমি কিন্তু নামকরণের নাম্বারিং করি না, আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য নাম্বারিংটা করছি যে 1 2 3 জাস্ট
একটা সিরিয়াল। তাহলে দেখো আমার কিন্তু যে শুরুর কার্বন 1 আর শেষের কার্বন 3টা কার্বন আছে, শেষের কার্বন তাহলে 3 নম্বরটা। তাহলে দেখো শুরুর কার্বন আর শেষের কার্বন যেহেতু একসাথে কানেক্টেড আছে, সুতরাং এটা হচ্ছে কি বদ্ধ শিকল। আর কার্বন কার্বন দ্বিবন্ধন থাকার কারণে এটা হচ্ছে অসম্পৃক্ত। সুতরাং এই সাইক্লোপ্রোপিন হচ্ছে আমার কি অসম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। আশা করি অ্যালিফেটিক হাইড্রোকার্বন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তো আমি যদি আবার একটু রিক্যাপ করি, তাহলে আমি কি বলতে পারি যে হাইড্রোকার্বন আমরা দুই প্রকার পড়ছিলাম, অ্যালিফেটিক আর হচ্ছে কি অ্যারোমেটিক। তো অ্যালিফেটিক কাদেরকে বলছিলাম, চর্বি থেকে প্রাপ্ত। তো অ্যালিফেটিককে দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে মুক্ত শিকল, বদ্ধ শিকল। তাহলে মুক্ত শিকল মানে কি? মুক্ত শিকল মানে হচ্ছে আমার শুরুর আর শেষ ফার্স্ট আর লাস্টের কার্বন কানেক্টেড হবে না। তো একে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল আর একটা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল। তো সম্পৃক্ত মুক্ত শিকল কখন বলবো? যখন কার্বন কার্বন একক বন্ধন থাকবে। আবার অসম্পৃক্ত মুক্ত শিকল কখন বলবো? যখন কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। আবার বদ্ধ শিকল আমরা কাদেরকে বলছি? বদ্ধ শিকল বলছি যে আমার শুরুর কার্বন আর শেষের কার্বন কি থাকবে? কানেক্টেড থাকবে। এটাও কয় প্রকার? এটাও দুই প্রকার, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। তো সম্পৃক্ত বদ্ধ শিকল আমরা কাকে বলবো? যাদের কার্বন কার্বন কি থাকবে? একক বন্ধন থাকবে, তাকে আমরা বলবো অবশ্যই কি সম্পৃক্ত। অসম্পৃক্ত সম্পৃক্ত মুক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আর যাদের কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে এবং শুরুর কার্বন এবং শেষের কার্বন কি থাকবে? একসাথে কানেক্টেড থাকবে, তাদেরকে আমরা কি বলবো? অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তো চলো আমরা এখন নেক্সটে আগাই। তো এখন আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে জানবো। তো ভাইয়া আমি কিন্তু অনেকেই দেখছি তোমাদের অ্যারোমেটিক নামটা শুনলেই কিন্তু সবাই ভয় পায় বা স্যাররা একটু এড়িয়ে যায়, যে তোমাদের উপরের ক্লাসের পড়া অ্যালিফেটিক নিয়ে সবাই পড়ার জন্য ব্যস্ত হয়। তো আমাদের কিন্তু অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে জানতে হবে, এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন বোঝা খুবই সহজ, বিশ্বাস করো খুবই সহজ একটা টপিক, কিন্তু এটাকে সবাই অ্যাভয়েড করে, অর্থাৎ এই অ্যারোমেটিক যৌগটাকে বুঝতে চায় না বা এটাকে ঠিকমতো ক্লিয়ার বোঝে না। তো চলো আমরা এখন অ্যারোমেটিক হাইড্রোকার্বনের নাড়ি নক্ষত্র জেনে আসব। তো গ্রিক শব্দ অ্যারোমা থেকে অ্যারোমেটিক শব্দটি এসেছে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন আমরা বলছি, যেমন ওই জায়গায় আমার অ্যালিফেটিক মানে ছিল চর্বি থেকে প্রাপ্ত, তেমনি এই জায়গায় অ্যারোমা শব্দের অর্থ অ্যারোমা শব্দ থেকে আসছে অ্যারোমেটিক শব্দটি এসেছে। তো দেখো এই অ্যারোমেটিক শব্দের অর্থ হলো সুগন্ধ। সুতরাং আমরা বলতে পারি কি যে সুগন্ধযুক্ত যে যৌগগুলো আমরা পাই সেগুলোকে আমরা বলবো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো উদাহরণ হিসেবে আমাদের কী আছে? বেনজিন আছে, ন্যাপথলিন আছে। তো বেনজিন, ন্যাপথলিন এগুলো হচ্ছে আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অর্থাৎ সুগন্ধি যুক্ত যৌগ। তো এটা তো খুবই বেসিক কথা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের। এখন দেখো আমি যদি আরেকটু আগাই, তাহলে দেখো যে আমি এই জায়গায় একটা চিত্র দেখতে পেলাম, কার? এটা হচ্ছে বেনজিনের চিত্র। আবার এই যে পাশে একটা যে চিত্র দেখতে পাচ্ছি, কার বলো তো? ন্যাপথলিনের চিত্র। তো আমরা এক পাশে বেনজিন আর এক পাশে ন্যাপথলিনের আমার চিত্র দেখলাম। এখন হচ্ছে আমরা একটু অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা বোঝার চেষ্টা বোঝার চেষ্টা করব। তো দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বন সাধারণত 5, 6, 7 সদস্যের সমতুল্য চক্রীয় যৌগ থাকে। তাহলে দেখো তুমি অ্যারোমেটিক হাইড্রোকার্বন তুমি দেখবা যেটা আছে চক্রাকারে থাকে। দেখো জায়গায় কিন্তু একটা চক্র আছে এবং 5টা 6টা বা 7টা সমতল থাকবে। তো এরা কী হবে বলতো? সমতুল্য থাকবে, এবং 5, 6, 7 সদস্য বলতে জায়গায় কার্বন নাম্বারকে বোঝানো হয়েছে। তো দেন দেখো এগুলোতে একান্তর দ্বিবন্ধন থাকে, অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন কার্বন একটি একক বন্ধন এবং একটি দ্বিবন্ধন থাকবে। তো আমি যদি ন্যাপথলিনের দিকে তাকাই, জায়গায় বলছে কি একান্তর দ্বিবন্ধন, অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন কার্বন একটি একক বন্ধন একটি দ্বিবন্ধন থাকবে। তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন চেনার প্রথম যে বিষয়টা আমরা দেখলাম সেটা হচ্ছে কি যে এরা হচ্ছে সমতুল্য চাকরিক যৌগ। তাহলে দেখো এরা কিন্তু চাকরিক যৌগ, চক্র আছে। দেন শুধু চক্র থাকলে হবে না, এদের কী হতে হবে? পর্যায়ক্রমিক কার্বন কার্বন একান্তর দ্বিবন্ধন থাকতে হবে, অর্থাৎ একটা সিঙ্গেল বন্ড একটা ডাবল বন্ড। তো দেখো যদি ন্যাপথলিনের দিকে তাকায়, দেখো এই জায়গায় আছে আমার সিঙ্গেল বন্ড, এর পরবর্তীটা ডাবল বন্ড, পরবর্তীটা সিঙ্গেল বন্ড, আবার দেখো ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, আবার দেখো ডাবল বন্ড, এই জায়গায় কিন্তু কি বন্ড? সিঙ্গেল বন্ড। সুতরাং আমরা দেখলাম যে এই জায়গায় ন্যাপথলিন এবং বেনজিন উভয় কী আছে? দেখো এই জায়গায় ডাবল বন্ড, এই জায়গায় সিঙ্গেল বন্ড, এই জায়গায় ডাবল বন্ড, এই জায়গায় সিঙ্গেল বন্ড। তো দেখো এই যে ডাবল বন্ডের পরে সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড। তাহলে দেখো যে এই জায়গায় একান্তর দ্বিবন্ধন আছে দুটাই, আমার বেনজিন এবং ন্যাপথলিন। সুতরাং এদেরকে আমরা কিন্তু অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে পারতেছি। দেন আমরা বলতে পারি যে যৌগের অণুতে এক বা একাধিক বেনজিন চক্র বিদ্যমান থাকে তাকে আমরা অ্যারোমেটিক যৌগ বলি। সুতরাং আমরা দেখলাম যে বেনজিনে কিন্তু অ্যারোমেটিকের যে সংজ্ঞা সেটা কিন্তু বেনজিনের সাথে মিলে আসছে, অর্থাৎ চাকরিক যৌগ এবং একান্তর দ্বিবন্ধন, অর্থাৎ একটি সিঙ্গেল বন্ড একটি ডাবল বন্ড। সুতরাং এরকম থাকলে তাকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতেছি। আবার দেখো যেহেতু বেনজিন একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সুতরাং বেনজিন একাধিক বেনজিন চক্র যদি বিদ্যমান থাকে কোনো যৌগের অণুতে, তখন সেই অণুকে আমরা অ্যারোমেটিক যৌগ বলে থাকবো। তা এটা গেল খুবই বেসিক লেভেলের কথা, ঠিক আছে? কিন্তু আসলে কিন্তু অ্যারোমেটিক হাইড্রোকার্বন এই কথাগুলো দিয়ে আসলে সম্পূর্ণরূপে বোঝা যায় না।
তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন যদি সম্পূর্ণরূপে বুঝতে চাই, অর্থাৎ একটা যৌগ অ্যারোমেটিক কিনা সেটা যদি আমি জানতে চাই, তো আমাদের আরও কিছু ট্রিক্স ফলো করতে হবে। এটা তোমাদের বইতে ওইভাবে নাই, তো আমি কিন্তু সহজেই কীভাবে একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে চেনা যায় সেটা তোমাদের কাছে এখন উপস্থাপন করব আমি আমার মতো করে। তো দেখো, অ্যারোমেটিক যৌগের কিছু বৈশিষ্ট্য আছে। তো অ্যারোমেটিক যৌগ চিনতে হলে আমার এর কিছু বৈশিষ্ট্য জানা লাগবে। তো বৈশিষ্ট্যগুলো কী কী? এই অ্যারোমেটিক যৌগের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো হাকেলের নীতি দ্বারা আমরা বর্ণনা করি। তো বিজ্ঞানী হাকেল কতগুলো নীতিমালা দিয়েছে, সেই নীতিমালা দিয়েই কিন্তু আমরা একটা যৌগ অ্যারোমেটিক কিনা সেটা আমরা নির্ণয় করি। তো হাকেল নীতি কী আছে দেখো, আমরা শুরু দেখে নিই। তো প্রথমে বলা হয়েছে চাক্রিক এবং সমতলীয় হতে হবে। একটা যৌগ অ্যারোমেটিক হতে হলে চাক্রিক হতে হবে এবং সমতলীয় হতে হবে। বুঝলাম চাক্রিক। 2 নম্বর কথা বলছে কি, চক্রে অবশ্যই পাই বন্ধন তথা পাই ইলেকট্রন থাকতে হবে। তো এই পাই বন্ধন জিনিসটা কি, তোমরা হয়তো বা সিগমা বন্ধন, পাই বন্ধন এই বিষয়টা তোমরা এখন 1911 নাও জানতে পারো, ইন্টারমিডিয়েট যারা পড়ো তারা কিন্তু জানো। তো আমি পাই বন্ধন তোমাদের বলে দিচ্ছি। দেখো এই জায়গায় আমরা একটু আগে কিন্তু বলছিলাম কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। দেখো যে কার্বন কার্বন দ্বিবন্ধন, আমার এই জায়গায় কার্বন কার্বন ত্রিবন্ধন, আবার এই জায়গায় কার্বন কার্বন একক বন্ধন। তো পৃথিবীর সকল একক বন্ধনে একটা কী থাকবে বলতো, সিগমা বন্ড থাকবে। আর যে কোনো বন্ধনে একটা সিগমা বন্ড হওয়ার পরে বাকি যে বন্ডগুলো থাকবে সেটাকে আমরা বলবো পাই বন্ধন। তাহলে দেখো এই জায়গায় কার্বন কার্বন একক বন্ধন আছে, সুতরাং একটা বন্ধন থাকলে সিগমা বন্ধন। আবার দেখো কার্বন কার্বন জায়গায় দ্বিবন্ধন আছে, তাহলে একটা সিগমা হবে আরেকটা হবে কি বন্ধন বলো তো, পাই বন্ধন। আবার এই জায়গায় কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, তাহলে একটা সিগমা বন্ধন হবে, দুইটা পাই বন্ধন হবে। তো এতটুকু তোমরা জানো যে পৃথিবীর সকল একক বন্ধন আছে কি বলো তো, সিগমা বন্ধন। একক বন্ধনের পরে যদি দ্বিবন্ধন ত্রিবন্ধন হয় তাহলে সেটাকে আমরা কি বলছি, পাই বন্ধন। তো সিগমা বন্ধন পাই বন্ধনের সংজ্ঞা এখন আমরা শিখবো না, এটা তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আছে। কিন্তু আমরা এখন জানলাম যে একক বন্ধন সিগমা বন্ধন, আর একক বন্ধন বাদে বাকি যে বন্ধনগুলো থাকবে সেই বন্ধনগুলোকে আমরা বলবো পাই বন্ধন। এভাবে তোমরা জেনে নাও। তাহলে দেখো একটা পাই বন্ধনে কিন্তু সবসময়ের জন্য দুইটা ইলেকট্রন থাকবে। একটা বন্ধন কিন্তু কয়টা ইলেকট্রন নিয়ে গঠিত হয়, দুইটা ইলেকট্রন নিয়ে গঠিত হয়। সুতরাং আমাদের যে জায়গায় একটা পাই বন্ধন থাকবে সে জায়গায় দুটা ইলেকট্রন থাকবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য যে হাকেলের নীতি দ্বারা আমরা প্রথমে কি শিখলাম, চাক্রিক এবং সমতল হতে হবে বুঝলাম। চক্রে অবশ্যই পাই বন্ধন তথা পাই ইলেকট্রন থাকতে হবে। যে জায়গায় পাই বন্ধন আছে সে জায়গায় পাই ইলেকট্রন থাকবে। এবং আমি বলছি কি একটা পাই বন্ধন থাকলে পাই ইলেকট্রন থাকবে কয়টা বলো তো, দুইটা। প্রতিটা পাই বন্ধনের জন্য দুটো করে ইলেকট্রন থাকবে। তাহলে পাই বন্ধন যদি হয় আমার 4টা, তাহলে ইলেকট্রন পাবো আমি কয়টা, পাই ইলেকট্রন পাবো কয়টা, 8টা। তো দেখো আমি কি বললাম, তাহলে পাই বন্ধন কোন জায়গায় থাকবে, একক বন্ধন হওয়ার পর যে বন্ধন বাকি যে বন্ধনগুলো সেগুলো হবে কি বন্ধন, পাই বন্ধন। তো 3 নম্বর কথা আমরা চলে যাই। দেখো 3 নম্বর কথা বলছে যে চক্রের ভিতরে 4n+2 সংখ্যা পাই ইলেকট্রন থাকতে হবে। তো আমরা বলছি প্রথমে বলছি চাক্রিক হতে হবে, সমতলীয় হতে হবে, মানলাম। চক্র অবশ্যই পাই বন্ধন বা পাই ইলেকট্রন থাকতে হবে। তো চাক্রিক সমতুল্য হলেই শুধু হবে না, চক্রে অবশ্যই পাই ইলেকট্রন থাকতে হবে বা পাই বন্ধন থাকতে হবে। এবং কতগুলো পাই ইলেকট্রন থাকতে হবে, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। এবং এই জায়গায় n এর মান 0, 1, 2, 3 যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। তাহলে আমাদের কি মনে রাখতে হবে, 4n+2 কথাটা মনে রাখতে হবে। তো এতগুলো সংখ্যক পাই ইলেকট্রন আমার থাকতে হবে। এবং n এর মান অবশ্যই পূর্ণ সংখ্যা হবে 0, 1, 2, 3। তো আমরা দেখলাম যে একটা অ্যারোমেটিক যৌগ হতে হলে এর চাক্রিক সমতলে হতে হবে, চক্র অবশ্যই পাই বন্ধন তথা পাই ইলেকট্রন থাকতে হবে, এবং চক্রের ভিতরে কতগুলো পাই ইলেকট্রন থাকতে হবে, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। তো এই যে যখন আমরা 3টা বৈশিষ্ট্য জানিয়ে গেলাম, মানে এখন আমরা যে কোনো যৌগ দেখে বলে দিতে পারবো যেটা অ্যারোমেটিক নাকি অ্যালিফেটিক। তো চলো শুরু করা যাক। তো তোমরা একটা আমাদের জনপ্রিয় যৌগ এটা হচ্ছে কি বলো তো, বেনজিন। তো বেনজিন অ্যালিফেটিক নাকি অ্যারোমেটিক সেটা এখন আমরা জানার চেষ্টা করব। তো একটা যৌগ অ্যালিফেটিক নাকি অ্যারোমেটিক সেটা জানার জন্য আমাদের 3টে বিষয়ে প্রশ্ন উত্তর লাগবে। যৌগটি অ্যারোমেটিক কিনা এটা জানার জন্য আমার 3টি প্রশ্ন করতে হবে। প্রশ্নগুলো যে 3টা উত্তর পাবো ওই উত্তরই আমাকে বলে দেবে যেটা আসলে অ্যারোমেটিক কিনা। তো প্রথম প্রশ্ন হচ্ছে কি, যৌগটি চক্রাকার কিনা। দেখো তোমরা চিত্র দেখে কিন্তু বুঝতে পারছো যৌগটা কি, আসলে যৌগটা কিন্তু কি চক্রাকার। যৌগটা কিন্তু কি চক্রাকার। তাহলে আমাদের প্রথম উত্তর হলো হ্যাঁ, যৌগটা চক্রাকার। যৌগটা কিন্তু আমাদের কি, আমি লিখতে পারি হ্যাঁ, যৌগটা হচ্ছে কি আমাদের চক্রাকার। তো 2 নম্বরে দেখো পাই বন্ধন আছে কিনা। তাহলে দেখো এই জায়গায় কিন্তু এই জায়গায় আছে আমার সিঙ্গেল বন্ড, এই জায়গায় আছে ডাবল বন্ড, এই জায়গায় সিঙ্গেল বন্ড, এই জায়গায় ডাবল বন্ড, এই জায়গায় সিঙ্গেল বন্ড, এই জায়গায় ডাবল বন্ড। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের সিঙ্গেল বন্ড হলে সেটা তো সিগমা বন্ড। তাহলে দেখো এই জায়গায় ডাবল বন্ড, তাহলে একটা সিগমা আরেকটা কী হবে বলো তো, পাই বন্ড হবে। আবার এই জায়গায় সিঙ্গেল বন্ড, তাহলে একটা সিগমা বন্ড আছে। এই জায়গায় ডাবল বন্ড, তাহলে একটা সিগমা আছে আরেকটা কী আছে বলো তো, পাই বন্ড আছে। আবার দেখো জায়গায় সিঙ্গেল বন্ড তার মানে সিগমা, এই জায়গায় ডাবল বন্ড তার মানে একটা সিগমা আরেকটা কী বলো তো, পাই। সুতরাং আমি যদি এখন দেখি তাহলে টোটাল পাই বন্ড আছে কয়টা বলো তো, 3টা। তাহলে পাই বন্ড আছে কিনা, হ্যাঁ পাই বন্ড আছে। কয়টি পাই বন্ড আছে, 3টি পাই বন্ড আছে। সুতরাং আমাদের পাই ইলেকট্রন হবে কয়টা, 3 দ্বিগুণে কয়টা, 6টা।
তো আমাদের প্রথম প্রশ্নের উত্তর পাইছি কিন্তু আমরা, হ্যাঁ যৌগটি চক্রাকার কিনা, হ্যাঁ যৌগটি চক্রাকার। পাই বন্ধন আছে কিনা, হ্যাঁ আছে। কয়টা আছে? 3টা আছে। এবং ইলেকট্রন আছে কয়টা? তাহলে পাই ইলেকট্রন আছে 6টা। দেন 3 নম্বর প্রশ্ন আছে কয়টা পাই ইলেকট্রন আছে? আমরা আগেই বলি যে 6টা পাই ইলেকট্রন আছে। তো এই 3টা প্রশ্নের উত্তর যদি আমরা পাই তাহলে কিন্তু আমরা বলে দিতে পারবো যে আসলে যৌগটি অ্যারোমেটিক কি না। তো হাকেলের নিয়ম অনুযায়ী আমরা কি জানি? হাকেলের নিয়ম অনুযায়ী আমরা কতগুলো সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে? আমাদের 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। তো 4n+2 সমান সমান আমরা যা পাই ইলেকট্রন পাইছি কয়টা বলো তো? 6টা। বা দেখো 4n ইজ ইকুয়াল টু কত হয়? 6 - 2। বা তাহলে দেখো 4n ইজ ইকুয়াল টু কত? 7 2 গেলে 4 থেকে, অতএব n ইজ ইকুয়াল টু 4কে 4 দিয়ে ভাগ দিলে 1। তাহলে যেহেতু n এর মান আমরা একটা পূর্ণ সংখ্যা পাইছি, সুতরাং আমাদের এটা হচ্ছে একটা কি যৌগ? অ্যারোমেটিক যৌগ। সবার কাছে কি বিষয়টা ক্লিয়ার? একটা যৌগ অ্যারোমেটিক কিনা সেটা নির্ণয় করার জন্য আমার 3টা প্রশ্ন উত্তর লাগবে। যৌগটি চক্রাকার কিনা, পাই বন্ধন আছে কিনা, কয়টা পাই ইলেকট্রন আছে। তাহলে আমাদের যৌগটি চক্রাকার আগে দেখতে হবে, যেহেতু যৌগটি চক্রাকার, হ্যাঁ। তারপরে আমরা দেখবো যে পাই বন্ধন আছে কিনা, হ্যাঁ পাই বন্ধন আছে। কয়টা আছে? 3টা আছে। কয়টা পাই ইলেকট্রন আছে? 6টা পাই ইলেকট্রন আছে। তাহলে 6 সমান সমান আমার হাকেলের সূত্র বসাইতে হবে 4n+2। আমাদের হাকেল বলছে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। আর এই জায়গায় আমি পাই ইলেকট্রন পাইছি কয়টা? 6টা। সুতরাং 4n+2 ইজ ইকুয়াল টু 6। তাহলে 4n ইজ ইকুয়াল টু 6 - 2, 4n ইজ ইকুয়াল টু 4, n ইজ ইকুয়াল টু 1। সুতরাং n এর মান যদি আমরা পূর্ণ সংখ্যা পাই তাহলে সেটা কী হবে বলো তো? অ্যারোমেটিক হাইড্রোকার্বন হবে। তো আশা করি বিষয়টা এখন তোমাদের কাছে ক্লিয়ার। তো চলো আমরা আরও কিছু উদাহরণ দেখে আসি। তো দেখো একটা যৌগ আমরা দেখতে পাচ্ছি কি বলো তো? ফিউরান। তাহলে এখন আমার নির্ণয় করতে হবে যে ফিউরান আসলে আমার অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি না। অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি না এটা জানার জন্য প্রথম আমাদের যে প্রশ্ন, সেই প্রশ্নটা ছিল কি বলতো? যে চক্রাকার কিনা। আমরা দেখলাম যে হ্যাঁ এটা আছে, ইয়েস এটা চক্রাকার যৌগ। তাহলে প্রথম প্রশ্নের উত্তর পাস করছে। দ্বিতীয় প্রশ্ন উত্তর আছে দ্বিবন্ধন আছে, পাই বন্ধন আছে কিনা। তাহলে দেখো পাই বন্ধন দেখতে পাচ্ছি, এই জায়গায় কয়টা পাই বন্ধন দেখতে পাচ্ছি? দেখো এই জায়গায় সিঙ্গেল বন্ড আছে, এই জায়গায় কোনো পাই নাই, এই জায়গায় ডাবল বন্ড আছে, একটা পাই আছে, এই জায়গায় ডাবল বন্ড আছে, একটা পাই আছে। তাহলে সুতরাং হ্যাঁ পাই বন্ধন আছে কয়টা? 2টা। সুতরাং পাই ইলেকট্রন আছে কয়টা? 4টা পাই ইলেকট্রন আছে। তো এখন যদি আমি এই জায়গায় 4টা পাই ইলেকট্রন পাচ্ছি, তাহলে এখন যদি আমি হাকালের সূত্রটা লিখি, তো হাকালের সূত্র কী হবে? 4n+2 ইজ ইকুয়াল টু কত হবে আমার? 4 হবে। বা তাহলে দেখো 4n ইজ ইকুয়াল টু 4 থেকে 2 গেলে কত থাকবে বলো তো? 2 থাকবে। অতএব n ইজ ইকুয়াল টু 2/4। অর্থাৎ এরকম কী পাবো বলো তো? 0.5। তাহলে যেহেতু আমি 0.5 পাচ্ছি, অর্থাৎ কোনো পূর্ণ সংখ্যা পাচ্ছি না, সুতরাং এই ফিউরান কিন্তু আমার নিয়ম অনুযায়ী কি না? অ্যারোমেটিক যৌগ না। তাহলে আমরা দেখলাম যে কি, এই জায়গায় n এর মান থেকে আমরা দেখলাম যে ফিউরান অ্যারোমেটিক যৌগ না। কিন্তু ভাই একটা কথা আছে, এই জায়গায় ঝামেলা। হাকেলের নীতি এই বেনজিন পর্যন্ত সবাই বোঝে যে জায়গায় n এর মান পূর্ণ সংখ্যা আমরা পাইছি, সুতরাং ওটা অ্যারোমেটিক যৌগ। কিন্তু পরবর্তীতে যৌগ যদি একটু ঘুরাই দেয় তখন কিন্তু আর মাথায় কাজ করে না, তখন অ্যারোমেটিক অ্যালোফেটিক আর গোলায় ফেলে। তাহলে দেখো ফিউরান কিন্তু আমাদের অবশ্যই 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 একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এবং এটা আমার কিন্তু পরীক্ষা দ্বারা প্রমাণিত যে ফিউরান হচ্ছে একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। কিন্তু ভাইয়া তাহলে তুমি বলতে পারো যে আপনি যে সূত্র শিখালেন সেই সূত্র অনুযায়ী তো n এর মান আমরা পূর্ণ সংখ্যা পাই নাই, সুতরাং ফিউরান কেন অ্যারোমেটিক হবে? আচ্ছা ভাইয়া দেখো এই জায়গায় একটা কার্বনের সাথে একটা অসম যৌগ আছে, সেই অসম মৌল আছে, সেই অসম মৌলটার নাম কি? অক্সিজেন। তোমরা জানো অক্সিজেনে কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে? অক্সিজেনে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। তো কোনো অসম মৌল যদি এরকম যদি ইসের সাথে যুক্ত হয়, তোমার কোনো হাইড্রোকার্বনের সাথে যুক্ত হয়, তখন এর যদি 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, এর 1 জোড়া কিন্তু এই রেজোন্যান্সে অংশ নেয়, হাইড্রোকার্বনের সাথে রেজোন্যান্সে অংশ নেয়। তো রেজোন্যান্স কী জিনিস তোমরা পরবর্তীতে জানবে। তো আমি এখন রেজোন্যান্স বলে না বোঝাই, তোমাদের আমি সিম্পলি বোঝাই যে যখন আমার এই যে অসম পরমাণু যখন হাইড্রোকার্বনের ভিতর ঢুকবে, তখন ওই অসম পরমাণুতে যদি তোমার মিনিমাম 2 জোড়া 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, তাহলে তোর 1 জোড়া কিন্তু আমার ওই একটা পাই বন্ধনের কাজ করবে। সহজ কথা আমি তোমাদের রেজোন্যান্স না বলে বললাম কি যে যদি অসম কোনো মৌল থাকে এবং ওই মৌলের যদি 1 জোড়ার বেশি মুক্ত জোড় ইলেকট্রন থাকে, তো 1 জোড়ার বেশি যতগুলো মুক্ত জোড় ইলেকট্রন থাকবে ততগুলো হচ্ছে তোমার পাই ইলেকট্রন হিসাবে কাজ করবে। তো আমার এই জায়গায় অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন আছে কয় জোড়া? 2 জোড়া। তো আমি যদি 1 জোড়া বাদ দিয়ে দিই তাহলে বাকি থাকে কয় জোড়া? 1 জোড়া। তো এই 1 জোড়া কিন্তু আমার কী হিসাবে কাজ করবে? 1 জোড়া ইলেকট্রন আমার পাই ইলেকট্রন হিসাবে কাজ করবে। তো এটা কিন্তু মাথায় রাখবো। এখন যদি আমার এই অক্সিজেনে 1 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকতো, তো 1 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকলে কিন্তু তখন আবার ওই দুটা তোমার এই পাই ইলেকট্রন হিসাবে কাজ করতো না। তো যে অসম মৌল, অসম মৌলের মিনিমাম কয় জোড়া থাকতে হবে?
দুই জোড়া থাকতে হবে, দুই জোড়া থাকলে এক জোড়া পাই ইলেকট্রন হিসাবে কাজ করবে, কিন্তু যদি এক জোড়াই ইলেকট্রন থাকে ওর মুক্ত জোড়, তাহলে কিন্তু পাই বন্ধন পাই ইলেকট্রন হিসাবে কাজ করবে না। তো আমরা জায়গা থেকে কী জানলাম, যদি কোনো অসম মৌল আমার হাইড্রোকার্বনের সাথে যুক্ত হয়, তাহলে ওই অসম মৌলের যদি দুই বা ততোধিক মুক্তজোড় ইলেকট্রন থাকে, তাহলে সেই জায়গা থেকে আমার এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন বাদ দিয়ে বাকি সব হচ্ছে কি আমার পাই ইলেকট্রন হিসাবে কাজ করবে। তো সহজ কথায় মনে রাখবা যে কি আমার এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন বাদ দিয়ে কোনো অসম মৌল যদি হাইড্রোকার্বনের সাথে যুক্ত হয়, তাহলে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন বাদ দিয়ে যত জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকবে তত জোড়া কী হিসাবে কাজ করবে, পাই ইলেকট্রন হিসাবে কাজ করবে। তাহলে দেখো তো ভাইয়া, আগে আমার এই জায়গায় দ্বিবন্ধন ছিল কয়টা, দুইটা দ্বিবন্ধনে কয়টা ইলেকট্রন আছে আমার, পাই ইলেকট্রন 4টা। আর এই জায়গায় অক্সিজেনের কয় জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, সুতরাং এক জোড়া আমরা বাদ দিলাম, তাহলে থাকে কয় জোড়া, এক জোড়া, অর্থাৎ 2টা। সুতরাং 4 আর 2 টোটাল আমি কয়টা পেলাম, 6টা আমি কি পেলাম, পাই ইলেকট্রন পেলাম। এখন যদি আমি হাকেলের সূত্র বসাই, তাহলে 4n + 2 = 6। সুতরাং এই জায়গায় ক্যালকুলেশন করে আমি পাবো n এর মান কত পাবো, 1 পাবো। তো এখন যেহেতু n এর মান 1 পাইছি, এখন কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি যে ফিউরন হচ্ছে একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো আশা করি তোমরা আর কোনো কনফিউশনে কখনো কিন্তু পড়বা না। তো বেনজিন পর্যন্ত সবাই পারে, কিন্তু এই যোগগুলো দিলে কিন্তু সবাই সমাধান করতে পারে না। কিন্তু এখন আমরা আশা করি তোমরা কিন্তু এই ধরনের যৌগ দিলে এটা অ্যারোমেটিক নাকি অ্যালিফেটিক তোমরা কিন্তু বলে দিতে পারবা। তো আমি কি বলছি সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো অসম যৌগ যুক্ত হলে ওর যত জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে তার থেকে এক জোড়া বাদ দিয়ে বাকি যত জোড়া আছে তত জোড়া কিন্তু পাই ইলেকট্রন হিসাবে কাজ করবে। তো এখন চলো যদি আমরা আরেকটা উদাহরণ হিসাবে দেখি, তাহলে দেখো এই জায়গা পাইরোল। তাহলে পাইরোল আমার অ্যালিফেটিক নাকি অ্যারোমেটিক সেটা আমরা নির্ণয় করি। তাহলে এই জায়গায় কয় জোড়া আছে, দ্বিবন্ধন আছে কয়টা, 2টা দ্বিবন্ধন আছে, অর্থাৎ তোমার তাহলে 2টা পাই বন্ধন আছে। এই জায়গায় আমার 2টা পাই বন্ধনে পাই ইলেকট্রন আছে কয়টা বলো তো, 4টা। এখন এই জায়গায় আমার অসম মৌল হিসাবে আছে কি বলো তো, নাইট্রোজেন। অসম মৌল হিসাবে কি আছে, নাইট্রোজেন আছে। তো আমরা জানি নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন কয় জোড়া, এক জোড়া। তো আমরা জানি অসম মৌলের এক জোড়া ইলেকট্রন বাদ দিয়ে, অসম মৌলের এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন বাদ দিয়ে যত জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকবে তত জোড়া হচ্ছে তোমার পাই ইলেকট্রন হিসাবে কাজ করবে। এখন নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন আছে কয় জোড়া, এক জোড়া। তো এক জোড়া যদি আমি বাদ দিই, তাহলে ওর কি আর কোনো মুক্তজোড় ইলেকট্রন থাকে না। সুতরাং এই জায়গায় আমার আর কোনো ইলেকট্রন কিন্তু কী হিসাবে কাজ করতেছে না, পাই ইলেকট্রন হিসাবে কাজ করতেছে না। তাহলে জায়গায় আমরা হিসাব করে দেখলাম যে নাইট্রোজেনের এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকা সত্ত্বেও কিন্তু কোনো ইলেকট্রন পাই হিসাবে কাজ করতে পারতেছে না, পাই ইলেকট্রন হিসাবে কাজ করতে পারতেছে না। কারণ পাই ইলেকট্রন হিসাবে কাজ করবে এক জোড়া বাদ দিয়ে, যদি এক্সট্রা থাকে জোড়া থাকে তখন কাজ করবে, কিন্তু এক জোড়া মিনিমাম থাকবে। এক জোড়া থাকলে আর সে ওই এক জোড়া নিয়ে কিন্তু আর তোমার পাই ইলেকট্রন হিসাবে কাজ করতে পারবে না। তাহলে যেহেতু জায়গায় নাইট্রোজেনের এক জোড়াই আছে মুক্তজোড় ইলেকট্রন, সুতরাং এক জোড়া আমরা বাদ দিলাম, নিয়ম অনুযায়ী এক জোড়া বাদ দিতে হবে। এক জোড়া বাদ দিয়ে যত জোড়া থাকবে তত জোড়া হচ্ছে আমার পাই ইলেকট্রন হিসেবে কাজ করবে। তাহলে যেহেতু জায়গায় নাইট্রোজেনের আছেই এক জোড়া, তো এক জোড়া বাদ দিলে কিন্তু আমার আর কোনো পাই ইলেকট্রন থাকে না। সুতরাং এই জায়গায় সব হিসাব করে আমরা পাই ইলেকট্রন পেলাম কয়টি, 4টি। সুতরাং এন এর মান আসবে কত, 0.5। সুতরাং এন এর মান যেহেতু 0.5 আছে, পূর্ণ সংখ্যা আসে নাই, সুতরাং পাইরন হচ্ছে আমার অ্যারোমেটিক হাইড্রোকার্বন হবে না। পাইরোল আমার অ্যারোমেটিক হাইড্রোকার্বন নয়। তো আশা করি যে এভাবে তোমরা এখন অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে চিহ্নিত করতে পারবা যে কোনটা অ্যালিফেটিক আর কোনটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো আশা করি এই টপিক্সটা তোমাদের কাছে ক্লিয়ার। তো চলো আমরা সামনে আগাই। তো এখন আমরা কার্যকরী মূলক সম্পর্কে জানবো। তো শুরুতে আমরা জানবো যে কার্যকরী মূলক কাকে বলে। যে পরমাণু বা মূলক কোনো যৌগ যোগের অণুতে বিদ্যমান থেকে কার্যত তার ধর্ম এবং বিক্রিয়া নির্ধারণ করে তাকে ওই যোগের কার্যকরী মূলক বলে। তো কার্যকরী মূলক কী জিনিস, যা হচ্ছে যে কোনো একটা পরমাণু বা মূলক কোনো যৌগ জগতে উপস্থিত থেকে যদি ওই মূলক বা পরমাণুটা ওই তার সকল ধর্ম এবং বিক্রিয়া নির্ধারণ করে, তাহলে সেই পরমাণু বা মূলকটাকে আমরা ওই যৌগ যোগের কার্যকরী মূলক বলবো। তাহলে দেখো আমি যদি এই জায়গায় উদাহরণ হিসাবে দেখি যে এই জায়গায় আমার কি আছে, C2H6, C3H8, তারপরে C5H12, C6H14। তাহলে দেখো এগুলো সবে কিন্তু আমার কি আছে বলো তো, এগুলো সবগুলোকে আমরা বলি অ্যালকেন। অ্যালকেন কীভাবে বলি তা তোমরা একটু পরবর্তীতে জানবে কেন অ্যালকেন বলছে, আমি জানি আগে থেকে তাই বললাম যে এগুলো অ্যালকেন। তো অ্যালকেন না পড়ে আমরা C5H12 পড়ি, C2H6 পড়ি, C6H14 পড়ি, C3H8 পড়ি। তাহলে দেখো এই যৌগগুলোর সবগুলো যদি আমি ভাঙিভাবে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে সবগুলোই কিন্তু কার্বন কার্বন কী বন্ধন আছে বলো তো, সিঙ্গেল বন্ধন আছে বা সিঙ্গেল বন্ড আছে।
তাহলে যেহেতু সবগুলো যৌগেই এই জায়গায় কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, সুতরাং এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ডগুলো হচ্ছে এই যৌগগুলোর কী মূলক, কার্যকরী মূলক। অর্থাৎ এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ডই এর সকল ধর্ম এবং বিক্রিয়া নির্ধারণ করবে। তো এরকম আরও অনেক কার্যকরী মূলক আছে। তোমার কার্বন কার্বন দ্বিবন্ধন একটা কার্যকরী মূলক, ত্রিবন্ধন একটা কার্যকরী মূলক, আবার অ্যালকোহলের ওইস একটা কার্যকরী মূলক, আবার COOH একটা কার্যকরী মূলক। তো এগুলো তোমরা পরবর্তীতে আসছে। তো আমরা যে উদাহরণটা দিচ্ছি সেই উদাহরণটা নিয়ে আলোচনা করি। তবে যে জায়গায় উদাহরণের যে যৌগগুলো আছে, এই যৌগগুলো সবগুলো যদি তুমি গাঠনিক সংকেত ভেঙে লেখো তাহলে তুমি কার্বন কার্বন একক বন্ধন পাবা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কার্বন কার্বন একক বন্ধন হচ্ছে একটা কি কার্যকরী মূলক। কার্বন কার্বন একক বন্ধন হলো আমার একটা কার্যকরী মূলক। এখন দেখো এই যে যৌগগুলো, এই যৌগগুলো দেখো একই কার্যকরী মূলক বৈশিষ্ট্য, একই কার্যকরী মূলক বৈশিষ্ট্য। আমি যে যৌগগুলো দেখলাম দেখো C5H12, C2H6, C6H14 আর C3H8। অর্থাৎ দেখো একটা হচ্ছে পেন্টেন, আর একটা হচ্ছে কি ইথেন, আর একটা হচ্ছে কি বলতো হেক্সেন, আর একটা হচ্ছে কি বলতো প্রোপেন। তো এই যৌগগুলো সবার ভিতরে কি আছে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, সুতরাং এদের কার্যকরী মূলক কিন্তু কি একই। দেন দেখো একই ধরনের ধর্ম বৈশিষ্ট্য, যেহেতু এদের কার্যকরী মূলক একই, সুতরাং এদের ধর্ম এবং বিক্রিয়া একই হবে। দেন আমরা বলতে পারি যেহেতু ধর্মগুলো একই, তাহলে ভৌত এবং রাসায়নিক ধর্ম অনেক কি থাকবে, মিল থাকবে। এখন যেহেতু এদের কার্যকরী মূলক একই, এদের ধর্মও একই, এদের ভৌত রাসায়নিক ধর্ম মিল আছে, সুতরাং তাদের একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। তো আমি যদি এদেরকে একটু সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করতে চাই, তো ধরো আমি লিখলাম যে কার্বনের এই নিচে দিলাম N, কার্বনের নিচে দিলাম N, সরি আমার কম্পিউটার ডিস্টার্ব করতেছে। কার্বন নিচে দিলাম N, আর হাইড্রোজেনের নিচে দিলাম 2N+2, এটা আমি লিখলাম। এখন যদি আমি দেখো এই যে একটা সাধারণ সংকেত আমি লিখলাম। এখন দেখো আমি যদি সি এর মান 5 দিই, তাহলে সি এর মান যদি 5 দিই, তাহলে এই জায়গায় এইচ এর মান কত হবে, 5 দুগুণে 10 আর 2 12। দেখো এই জায়গায় C5H12 আছে। আবার যদি আমি কার্বনের জায়গায় মান CN, তাহলে এন এর জায়গায় যদি আমি 2 দিই, তাহলে দেখো এই জায়গায় কিন্তু কত হবে, হাইড্রোজেনের এই জায়গায় মানটা কত হবে, 2 দুগুণে 4 আর 2 কত হবে বলো তো 6। আবার আমি যদি 6 দিই, তাহলে দেখো 6 দিলাম এই জায়গায়, তাহলে এই জায়গায় কত হবে, 6 দুগুণে 12 আর 2 14। আবার জায়গায় যদি আমি 3 দিই, তাহলে দেখো 3 দুগুণে 6 আর 2 কত হবে বলো তো 8 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো এই CnH10+2 এটা হচ্ছে কি বলতো, এই যে যৌগগুলো আমি লিখছি এই যৌগগুলোর সাধারণ সংকেত। অর্থাৎ এনের জায়গায় মান আমি যা দিচ্ছি সেভাবে কিন্তু এদের সবার কিন্তু মিলে যাচ্ছে, সুতরাং এদেরকে আমরা একটা সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করতে পারি। এখন কথা আছে ভাই, যে সকল যৌগগুলো একই কার্যকরীমূলক বিশিষ্ট হয়, একই ধরনের ধর্ম বিশিষ্ট হয়, যাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম অনেক মিল থাকে এবং যাদের একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, তাদেরকে আমরা নতুন টার্ম বলতে পারি। সেই টার্মটা হচ্ছে আমাদের কি, সমগোত্রীয় শ্রেণী। তাদেরকে আমরা কী বলবো, সমগোত্রীয় শ্রেণী। আমি আবার বলি, দেখো যাদের কার্যকরীমূলক একই, যাদের ধর্ম একই, যাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের অনেক মিল থাকে এবং যাদেরকে সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, তাদেরকে আমরা বলি আসছে কি, সমগোত্রীয় শ্রেণী। তো চলো আমরা সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞাটা জেনে নিই। তো একই কার্যকরীমূলক বিশিষ্ট এবং একই ধরনের ধর্ম বিশিষ্ট যৌগ সমূহকে একত্রে কী বলা হয়, সমগোত্রীয় শ্রেণী বলা হয়। এবং প্রতিটা সমগোত্রীয় শ্রেণীর কিন্তু আমরা দেখেই আসছি একটা কী থাকে, সাধারণ সংকেত থাকে। তো আমরা এখন কিছু সমগোত্রীয় শ্রেণী, তার কার্যকরীমূলক, তার সাধারণ সংকেত এবং যখন আমি এর নামকরণ করব তখন এর নামের দ্বিতীয় অংশ কী হবে এই বিষয়টা আমরা জেনে নিব। তাহলে দেখো, যদি কার্বন কার্বন কার্যকরীমূলক যদি হয়, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, দেখো এই জায়গায় কার্যকরীমূলকে কী আছে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে। তো যখন কার্যকরী মূলক কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হবে, তখন এই সমগোত্রীয় শ্রেণীর নামটা আমরা বলবো কি, অ্যালকেন। এবং এই সাধারণ সংকেত কী হবে, CnH10+2। এবং একে যখন আমি নামকরণ করব তখন এর নামের শেষে কী আসবে, N, নামের শেষে কী আসবে, N। ওকে, এবার দেখো, যদি আমার সমগোত্র শ্রেণীটা, যদি কার্বন কার্বন আমার দ্বিবন্ধন থাকে, তখন সমগোত্র শ্রেণীটার নাম হয় আসছে কি বলতো, অ্যালকিন। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে সমগোত্র শ্রেণীটার নাম হয় আসছে অ্যালকিন। এবং সাধারণ সংকেত হয় কি, CnH2n। এবং নামের দ্বিতীয় অংশে কি হয়, ইন হয়। এখন দেখো, আমার যদি কার্যকরী মূলকটা হয় কার্বন কার্বন ট্রিপল বন্ড অর্থাৎ ত্রিবন্ধন হয়, তখন তার নামটা হয় আসছে কি, অ্যালকাইন। তখন তার নামটা হয় কি, অ্যালকাইন। এবং সাধারণ সংকেত কি হয়, CnH2n-2। এবং একে যখন আমি নামকরণ করি তখন নামের শেষে কী হয়, আইন। আবার দেখো, আমার কার্যকরী মূলকটা যদি হয় ওইস, তখন সেটাকে আমি নামকরণ করি কি, সমগোত্র শ্রেণী কী নাম করি, অ্যালকোহল। এবং এই সাধারণ সংকেত আসছে কি, CnH2n+1 OH।
তাহলে এটা হচ্ছে তার কি সাধারণ সংকেত, এবং এর নামের দ্বিতীয় অংশে কি থাকবে, নল থাকবে, নামের দ্বিতীয় অংশে কি থাকবে, নল থাকবে। আবার দেখো কার্যকরীমূলক যদি আমার বন্ড COOH হয় তখন সেটাকে আমি কি বলি, জৈব অ্যাসিড, কি বলি, জৈব অ্যাসিড, এবং তার সাধারণ সংকেতটা কি হয়, CnH2n+1 × COOH, এবং এর নামের দ্বিতীয় অংশে কী থাকে, ওয়াইক অ্যাসিড, কী থাকে, ওয়াইক অ্যাসিড। আবার আমার যদি কার্বন কার্বন এই জায়গায় যদি বন্ডটা থাকে বন্ড CHO থাকে, তো কার্যকরীমূলক যদি হয় আমার বন্ড CHO তখন সেটাকে আমরা কি বলি, অ্যালডিহাইড বলে থাকি, এবং অ্যালডিহাইডের সাধারণ সংকেত আছে কি, CnH2n+1 CHO। এবং যখন আমরা কোনো অ্যালডিহাইডের নামকরণ করব তখন তার নামের শেষে আমরা কি যোগ করব, ন্যাল যোগ করব। তো আমি আবার যদি বলি যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে সেই সমগোত্রীয় শ্রেণীর নাম হচ্ছে অ্যালকেন, সাধারণ সংকেত CnH2n+2, নামের দ্বিতীয় অংশে থাকবে কি, N। আবার যদি সমগোত্রীয় শ্রেণী হয় আমার কার্বন কার্বন কার্যকরীমূলক যদি হয় কার্বন কার্বন দ্বিবন্ধন, তাহলে সমগোত্রীয় শ্রেণীর নাম হবে অ্যালকিন, সাধারণ সংকেত হবে CnH2n, এবং নামের দ্বিতীয় অংশে থাকবে কি, ইন। আবার যদি আমার কার্যকরীমূলক কার্বন কার্বন ত্রিবন্ধন হয় তখন আমার সমগোত্রীয় শ্রেণীর নাম হবে হচ্ছে কি, অ্যালকাইন, আর আমার সাধারণ সংকেত হবে কি, CnH2n-2, এবং নামের শেষে দ্বিতীয় অংশে কী হবে, আইন হবে। আবার যদি আমার যদি তোমার কার্যকরীমূলকটা হয় ওইস তখন সেটাকে আমরা বলবো অ্যালকোহল, এবং সাধারণ সংকেত হবে কি, CnH2n+1 ওইস। তাহলে দেখো এটাকে আমি বলবো কি, তখন আমি বলবো অ্যালকোহল, এবং নামের শেষে কী বলবো, নল। আবার COOH থাকলে তাকে আমরা বলবো জৈব অ্যাসিড, আর নামের শেষে বলবো ওয়াইক অ্যাসিড। আবার CHO থাকলে সেটাকে আমরা বলতেছি অ্যালডিহাইড, এবং নামের শেষে বলতেছি কি, ন্যাল। এখন একটা বিষয় লক্ষ্য করো ভাইয়া, আমার সাধারণ সংকেতটা যখন আমি লিখতেছি দেখো অ্যালকোহলের সাধারণ সংকেতের ক্ষেত্রে কী আছে, CnH2n+1, আবার তোমার জৈব অ্যাসিডের জায়গায় কী আছে, CnH2n+1, এই অংশটা কিন্তু আছে। আবার তোমার অ্যালডিহাইডের জায়গায় CnH2n+1 আছে। তাহলে দেখো CnH2n+1 একে কিন্তু আমরা একটা কমন ফরম্যাটে আমরা দিতে পারি, সেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি, অর্থাৎ এই CnH2n+1 একে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি, এবং এই আরকে বলা হয় হচ্ছে অ্যালকাইল মূলক, আরকে বলা হয় কি, অ্যালকাইল মূলক। আর হচ্ছে আমার কি মূলক, অ্যালকাইল মূলক। আর আর এর সংকেত হচ্ছে কি, CnH2n+1। তাহলে আমরা যদি এই যে অ্যালকোহল, জৈব অ্যাসিড এবং অ্যালডিহাইড এর সাধারণ সংকেতটা যদি আমরা সংক্ষেপে লিখতে চাই, অত বড় করে না লিখে, তাহলে দেখো CnH2n+1 মানে হচ্ছে আর, তাহলে ROH লিখতে পারি আমরা কিন্তু, ঠিক আছে। আবার আমি জৈব অ্যাসিডটা লিখতে পারি, তাহলে জৈব অ্যাসিডের কার্যকরীমূলক COOH, সুতরাং সাধারণ এসে হবে হচ্ছে তোমার কি, তোমার সাধারণ সংকেত আর বন্ড COOH। আবার আমি অ্যালডিহাইড লিখতে পারি, দেখো অ্যালডিহাইডের কার্যকরীমূলক হচ্ছে কি, CHO, তার সাথে ছিল সাধারণ সংখ্যা কী ছিল, CnH2n+1, সেটাকে আমরা সংখ্যা কী দিয়ে প্রকাশ করি, অ্যালকাইলমূলক বার দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা যদি অ্যালডিহাইডের সাধারণ সংখ্যা লিখি তাহলে লিখতে পারি কি, RCH, আর বন্ড CH, তাহলে আর হচ্ছে আমার কী মূলক, অ্যালকাইলমূলক, R = CnH2n+1। তো আশা করি তোমরা অনেকগুলো সমগোত্রীয় শ্রেণীর জিনিস বুঝে গেছো। তাহলে সমগোত্রীয় শ্রেণীর কার্যকরীমূলক, সাধারণ সংকেত এবং নামের দ্বিতীয় অংশটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখন দেখো আমরা খুব সহজেই কিভাবে একটা জৈব যৌগের নামকরণ করা যায়, তো সেটাকে আমরা শিখবো, অর্থাৎ হাইড্রোকার্বনের কীভাবে নামকরণ করতে হয় সেটা এখন আমরা জানবো। তো দেখো এই যে আমার অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপরে তোমার হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, এগুলো কিন্তু নামকরণটা আমরা একটু ডিফিকাল্ট যে নামকরণগুলো আছে সেগুলো একটু পরে করবো, একটু ব্যতিক্রম যে নামগুলো আছে তখন আমরা যখন এই সমগোত্র শ্রেণীটাকে আমরা আলাদা আলাদাভাবে স্টাডি করব তখন বলবো। কিন্তু এখন আসছে খুব সহজে, খুব সিম্পলি কীভাবে হাইড্রোকার্বনের নামকরণ করা যায় সেই বিষয়টা এখন আমরা জানবো। তো হাইড্রোকার্বনের নামকরণের ক্ষেত্রে শুরুতে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে যদি কার্বন পরমাণুর সংখ্যা থাকে একটি, তাহলে নামের প্রথম অংশ হবে মিথ। আমরা কিন্তু নামের প্রথম অংশ হয় একটা হাইড্রোকার্বনের নামকরণ করতে গেলে নামের প্রথম অংশ হয় কার্বন সংখ্যার অনুযায়ী, আর দ্বিতীয় অংশটা হচ্ছে তার কি, সমগোত্র শ্রেণী অনুযায়ী। তো আমাদের নামের প্রথম অংশটা যদি কার্বন সংখ্যা একটা থাকে তাহলে হবে হচ্ছে কি বলতো, মিথ। যদি 2 থাকে তাহলে হবে ইথ, 3 থাকলে হবে প্রোপ, 4 থাকলে হবে বিউট, 5 থাকলে হবে পেন্ট, 6 থাকলে হবে কি, হেক্স, 7 থাকলে হবে হেপ্ট, 8 থাকলে হবে অক্ট, 9 থাকলে হবে নোন, আর 10 থাকলে হবে কি, ডেক। তাহলে আমাদের একটা হাইড্রোকার্বনের নামের প্রথম পার্টটা থাকবে হচ্ছে কার্বন পরমাণুর সংখ্যা, দ্বিতীয় পার্টটা হচ্ছে আমার সমগোত্র শ্রেণী। তাহলে আমার প্রথম পার্টটা আমার কার্বন সংখ্যার উপরে যেহেতু হচ্ছে, তাহলে কার্বন সংখ্যা একটা থাকলে মিথ বলতেছি, 2টা থাকলে ইথ বলতেছি, 3টা থাকলে প্রোপ বলতেছি, 4টা থাকলে বিউট বলতেছি, 5টা থাকলে পেন্ট বলতেছি, 6টা থাকলে হেক্স বলতেছি, 7টা থাকলে হেপ্ট বলতেছি, 8টা থাকলে অক্ট বলতেছি, 9টা থাকলে নোন বলতেছি, আর 10টা থাকলে ডেক বলতেছি। তো আর নামের দ্বিতীয় অংশ আমরা কী বলবো, আমরা তো সমগোত্র শ্রেণী থেকে জেনেই আসছি। তো চলো এখন আমরা আমাদের নামকরণ করতে। শুরুতে তোমরা একটা যৌগ দেখতে পাচ্ছ, তো এটাকে আমরা দেখতেছি কি, C2H6।
তো একটা যৌগ দেখে C2H6, তাহলে যেহেতু জায়গায় কার্বন সংখ্যা কয়টা আছে, দুইটা আছে, তাহলে নামের প্রথম অংশে কী হবে, ইথ হবে। কার্বনের সংখ্যা 2, তাই নামের প্রথম অংশে কী হবে, ইথ হবে। তো আমার নামকরণের প্রথম পার্ট শেষ, নামের প্রথম অংশ আমি পেয়ে গেছি। এখন নামের দ্বিতীয় অংশ, তো নামের দ্বিতীয় অংশ বুঝতে গেলে আমার দেখতে হবে যে এটা কোন সমগোত্রীয় শ্রেণীর ভিতরে পড়ছে। তো আমি যদি C2H6 এর গাঠনিক সংকেতে ভেঙে লিখি, তাহলে এটা কিন্তু দেখবো যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, সুতরাং এটা হবে হচ্ছে কি বলতো, অ্যালকেনের একটা সমগোত্রীয় শ্রেণী। সুতরাং এর সাধারণ সংকেত হচ্ছে কি, আমি CnH10+2, তাহলে যেহেতু CnH10+2 এর সাধারণ সংকেত, তাহলে নামের শেষে অবশ্যই এর কী হবে, যেহেতু CnH10+2 এটা কার সাধারণ সংকেত, কোন সমগোত্র শ্রেণীর সাধারণ সংকেত, এটা হচ্ছে কি অ্যালকেনের সাধারণ সংকেত। তো অ্যালকেনের ক্ষেত্রে নামের দ্বিতীয় অংশে কী হয়, এন হয়। সুতরাং যেহেতু আমার জায়গায় কার্বন সংখ্যা 2, তাহলে যেহেতু যোগের নাম সমান সমান আমরা কি জানি, নামের প্রথম অংশ নামের দ্বিতীয় অংশ, তাহলে নামের প্রথম অংশ হচ্ছে কার্বন সংখ্যা, নামের দ্বিতীয় অংশ হচ্ছে সমগোত্র শ্রেণীর নামের দ্বিতীয় অংশ। তাহলে যেহেতু আমার এই জায়গায় কার্বনের সংখ্যা 2, তাহলে নামের প্রথম অংশ হবে ইথ, আর যেহেতু জায়গায় সমগোত্র শ্রেণী আমার অ্যালকেন, তাহলে নামের শেষে হবে এন। সুতরাং একে আমরা একসাথে বলতে পারি কি, ইথেন। তাহলে C2H6 হলো কি, ইথেন। দেখছো কত সহজ। তাহলে জিনিসটা মাথায় রাখতে হবে যে নামের প্রথম অংশটা হবে হচ্ছে আমার কার্বন সংখ্যা অনুযায়ী, দ্বিতীয় অংশটা হবে হচ্ছে আমার সমগোত্রের শ্রেণী অনুযায়ী। তো দেখো ভাইয়া, এই জায়গায় কিন্তু তুমি এখন বলতে পারো যে ভাই সাধারণ সংকেত আমি কীভাবে মিলাবো। তাহলে দেখো কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 6টা, তো এখানে কিন্তু একটু সহজেই তুমি চাইলে মিলাতে পারো। তাহলে দেখো, তাহলে এটা একে তুমি যেহেতু কার্বনেরটা সবসময় এন এর মান ধরে নাও, তাহলে কার্বনেট এন আছে 2, তাহলে এই 6কে কী লেখা যায়, 4+2 লেখা যায়, তাই না? অর্থাৎ 4 মানে কি 2n+2। এ জায়গায় যদি আমার হাইড্রোজেন 5টা থাকতো, তাহলে একে আমি লিখতে পারতাম 2 দুগুণে 4 আর 1 5, তাহলে 2n+1 গুণিতক আকারে হিসাব করবা। আবার যদি 4টা থাকতো, তাহলে আমি কি লিখতে পারতাম 2 দুগুণে 4, তাহলে শুধু 2n লিখলেই হতো। তাহলে দেখো হাইড্রোজেন সংখ্যাকে আমি যদি আমাদের কার্বনের সংখ্যা যা আছে তার গুণিতক হিসাবে ধরতে হবে। তাহলে দেখো যদি গুণিতক আসছে 2 বেশি হয়, তাহলে সেটা আসছে কি অ্যালকেন। তাহলে দেখো জায়গায় 2 আছে, কার্বন সংখ্যা 2টা আছে, তাহলে ডাবল আসছে 2 বেশি। দেখো ডাবল আসছে 2 বেশি মানে আসছে কি বলো তো 2n+2, ডাবল থেকে 2 বেশি মানে কি 2n+2, তাহলে এটা হচ্ছে আমার কি অ্যালকেন। আবার যদি ডাবল হয়, তাহলে সেটা হবে আমার কি বলতো অ্যালকিন হবে। আবার ডাবল থেকে যদি 2 কম হয়, তাহলে সেটাকে আমার কী হবে, অ্যালকাইন হবে। আবার যদি আমার ডাবল থেকে 1 বেশি হয়, সেটা হচ্ছে কী হবে, অ্যালকাইলমূলক হবে। তো দেখো এই জায়গায় যদি আমার C2H4 থাকতো, তাহলে কি ডাবল ছিল, তাহলে ডাবল থাকলে সেটা কী হবে বলো তো, অ্যালকিন হবে। বুঝেছ? তো এইভাবে কিন্তু আমরা দেখেই বলে দিতে পারি। তো দেখো পরবর্তীটা যোগ আছে আমার C4H8, তার মানে দেখো এই জায়গায় কিন্তু আমাদের দুটা জিনিস নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু নামের কার্বন সংখ্যা কয়টা আছে, 4টা, তাহলে নামের প্রথম অংশ হবে হচ্ছে বিউট, নামের প্রথম অংশ কী হবে, বিউট হবে। আবার দেখো এই জায়গায় কার্বন সংখ্যা 4টা, তাহলে হাইড্রোজেন সংখ্যা আছে 8টা, তার মানে ডাবল আছে, তার মানে এটাকে আমাদের সাধারণ সংকেত কী হবে, CnH2n। তো CnH2n কার সাধারণ সংকেত, CnH2n হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। সুতরাং নামটা কী হবে, দেখো যে CnH2n সাধারণ সংকেত, সুতরাং নামটা কী হবে, যেমন কার্বন সংখ্যা 4টা আছে, তাই নাম হবে প্রথম অংশ হবে বিউট, আর যেহেতু সাধারণ সংকেত আসছে কার সাধারণ সংকেত, আমার অ্যালকিনের সাধারণ সংকেত, সুতরাং নামের শেষে হবে হচ্ছে কি ইন। তাহলে এর নামটাকে আমরা একসাথে বলতে পারতেছি কি বিউটিন। কি বলতেছি, বিউটিন। আশা করি বুঝতে পারছো। Audio Jungle.